পাতলা ছায়া, ফোকলা ছায়া, ছায়া গভীর কালো। ছেলেবেলায় সুকুমার রায় রচিত ছায়াবাজি ছড়াটি পড়েনি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। সুপ্রাচীন কাল থেকেই আলো ছায়ার লুকোচুরি বিস্মিত করেছে মানব মনকে। শৈশবের আনন্দের উপকরণ পরিণত বয়সে এসে অনুভূত হয়েছে বহতা জীবনের ওঠাপড়ার প্রতীক রূপে। আলোর উৎসের বিপরীতে কোনো অস্বচ্ছ বস্তুর দ্বারা আলো বাধা প্রাপ্ত হয়ে সৃষ্ট অন্ধকারাচ্ছন্ন ত্রিমাত্রিক অঞ্চলই হল ছায়া। আলোক বিজ্ঞানের এই নীতির ব্যবহারিক প্রয়োগেই কল্পনাপ্রবণ মানব মন সৃষ্টি করেছে হস্ত ছায়া শিল্প বা হ্যান্ড শ্যাডোগ্রাফি। হাতের আঙুলের সঞ্চালনে সৃষ্ট ছায়ার মাধ্যমে যেখানে আভাস পাওয়া যায় পাখি, কুকুর, খরগোশের, আবার কখনো বা নৌকার মাঝি বা ঘোড়সওয়ারের। গবেষকদের মতে মহাভাষ্য এবং মহাভারতে প্রাচীন ভারতবর্ষে প্রচলিত ছায়ানাট্যের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীকালে সাতবাহন, রাষ্ট্রকূট এবং বিজয়নগরের রাজাদের পৃষ্ঠপোষকতায় চামড়ার তৈরি পুতুল নাট্য ভারত থেকে ক্রমশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা সহ এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। 19 শতকের শেষ ভাগে ফরাসি শিল্পী ফেলিসিও ট্রেওয়ের উদ্যোগে আধুনিক হস্তছায়া শিল্পের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। হ্যান্ড শ্যাডোগ্রাফির খুঁটিনাটি নিয়ে ট্রেওয়ে রচনা করেন দ্য আর্ট অফ শ্যাডোগ্রাফি, হাউ ইট ইজ ডান। ট্রেওয়ে সৃষ্ট সিলুয়েড, রবিনসন ক্রুসো, দ্য ভলেন্টিয়ার, দ্য জকি সমাদৃত হয় দর্শক মহলে। আদিম এই পৃথিবীকে সভ্য করেছে মানুষ, প্রাথমিকভাবে তার হাতের ব্যবহারে। যেদিন পৃথিবীর প্রাচীন মানুষ তার হাতকে প্রথম চিনেছে, হাতের শক্তি অনুভব করেছে, সেই দিনই সে সভ্যতার প্রথম বীজটি বুনেছে এই পৃথিবীরই মাটিতে। আমাদের হাতকে দেখেই আমরা পৃথিবীর প্রথম জ্ঞান বা দর্শনকে পাই। একের মধ্যে বহু, বহুর মধ্যে ঐক্যের অনুভূতি থাকবেই। এইটি সহজ সত্য। নিজের হাতটি দেখুন, প্রতিটি আঙ্গুল আলাদা। আসলে তারা একটা হাতের সবচেয়ে কাছের বন্ধু। আমরা প্রত্যেকে আলাদা, কিন্তু একটি হাতের নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ। প্রত্যক্ষ একতাই আমাদের বজ্রমুষ্টির আশ্চর্য শক্তি। আবার পৃথিবীকে দেখুন, সর্বত্র আলো, ছায়া, মায়া দিয়ে মোড়া। আর এই হাত দিয়েই আলো আর ছায়া, মায়া দিয়ে আমাদের আজকের ছোট্ট বিনোদন, হস্ত ছায়া শিল্প বা হ্যান্ড শ্যাডো পাপেট। নিজের হাত আর টুকিটাকি এটা ওটা দিয়েই আমাদের আজকের এই আনন্দ নিবেদন। দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরে ছবির মতো সুন্দর গাববেড়িয়া গ্রাম। এই গ্রামের বাসিন্দা এক তরুণ পুতুল নাট্যশিল্পী ও হস্তছায়া শিল্পী প্রবীর সিনহা। পুতুল নাট্যশিল্পী সুরেশ দত্তের কর্মশালায় প্রশিক্ষণ প্রবীরের জীবনে নিয়ে আসে এক গুরুত্বপূর্ণ বাঁকবদল। অ্যাকচুয়ালি আমাদের গ্রামে একটা নাটকের ক্লাব আছে, যাযাবর, যেখানে আমরা ছোটোবেলা থেকে মানে আমাদের মানসিকতা ওই নাটক থিয়েটার থেকেই শুরু। ওইখান থেকে একদিন সুযোগ হয় 2010 সালে পুতুল নাটকের সম্রাট পদ্মশ্রী সুরেশ দত্ত আসেন ওয়ার্কশপে। তো সেই খবরটা আমার কাছে আসে এবং আমরা বেশ কিছু গ্রামের 6-7 জন যাই আমরা ওখানে ওই 10 দিনের একটা ওয়ার্কশপে। ওই প্রথম আমার জীবনে পুতুল কিভাবে পারফেক্টলি হয় বা পুতুলে কীভাবে জীবন্ত করা যায় সেটা আমি তখনই সুরেশদার কাছে শিখি এবং সুরেশদার চোখে আমার লেগে যায়। সুরেশদা তখন আমাকে অফার করে যে তুমি, আমার মনে হয় তুমি পুতুল নিয়ে কিছু করতে পারো, তো তুমি যদি চাও তো তুমি আমার কাছে আসতে পারো। তো আমি তখন ওই 2010-এ ওয়ার্কশপ কমপ্লিট করে আমি প্রথম ক্যালকাটা পাপেট থিয়েটারে একটা খুব সামান্য টাকাতে আমি ওখানে চাকরি পাই। আর ওটাই আমার তখন একটা ধ্যান জ্ঞান যে পুতুলকে পাপেট হিসাবে আমি একটা নিজস্ব একটা নাম এবং সারা ভারতবর্ষ ঘোরার একটা যে থিয়েটারের যে মজা, তখন থেকেই একটা নেশা হয়। তারপরে আমার এক স্যারের সহযোগিতায় আমরা 2015-এ আমি নিজের দল করি গাববেড়িয়া সুন্দর পাপেট থিয়েটার। তারপর আস্তে আস্তে এই জার্নি শুরু হয়। আমি শিখি বিভিন্ন ডিরেক্টরের কাছে পুতুল কীভাবে তৈরি হয়, বিভিন্ন রকমের পুতুল নিয়ে কাজ করার আমার একটা নেশা। ব্যাস এটাই আমার এখন ধ্যান জ্ঞান, মানে এটাই সব কিছু।
এইভাবে আমার শুরুটা হয় পুতুল নাটকে আসার। আরে বঙ্কু যে, আরে ঘোঁতা যে, কেমন আছো? বাজারে যাচ্ছি। সাগরে যাচ্ছ কেন, স্নান করতে? হ্যাঁ বাজারে যাচ্ছি, যাবে নাকি? না, আমি সাগরে যাব না, তুমি স্নান করে এসো। বাজারে স্নান করব বলো কি? ও বাজারে বললে, আমি শুনলাম সাগরে। তা চলো। মূলো মূলো খাই না, বড্ড বায়ু হয়। কি হয় বললে? বায়ু বায়ু। আয়ু? হ্যাঁ যা বলেছো, আয়ু আর বেশি দিন নেই। ও তাই বলো? আমি শুনলাম বায়ু। কানটা একেবারে গেছে। তোমার কান ঠিক আছে? আমার কান বোধহয় ঠিক আছে, একটু মাঝে মাঝে কম শুনি। তা বাজারে কি কিনবে? ঘি কিনবো, এত পয়সা নেই। ডালডা ডালডা। শিয়ালদা? হ্যাঁ শিয়ালদা বাজারে সব পাবে। হ্যাঁ হ্যাঁ, ডালডার লুচি সব সময় গরম খাবে। নরম খাবার আমি একেবারেই খেতে পারি না, আমার চাই শক্ত খাবার। মুক্ত? হুম। মুক্তজি বাড়ি চলে গেছে, খুব কষ্ট বাড়িতে। নষ্ট ঝি বাড়িতে? তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, বাড়ির 12টা বাজিয়ে দেবে। গাড়ির 12টা বাজিয়ে দেবে? তুমি গাড়ি কিনলে কবে? আহা, গাড়ি নয় গাড়ি নয়, বাড়ি বাড়ি। তোমারও দুটো কানই গেছে, খুব বদারেশন, কি বলো? অপারেশন এই বয়সে খুব রিস্কি। রিস্কি? তুমি মালটাল খাও? মাল খাবো কি গো, কি বলছো বলো তো? আমারও বোধহয় দুটো কানই গেছে। সংসার করে কি বুঝছ? গুকুরি করেছি, সংসার করা এক জ্বালা। মালা আমার বড় মেয়ে আমেরিকায় থাকে। আমেরিকায় কেউ সংসার করে না, ওদেশের কথা বাদ দাও, সংসারের জ্বালা ওরা বুঝবে না। ও তুমি জ্বালা বললে, হুম। আমি শুনলাম মালা। কতদিন আর ভুল বুঝে ভুল শুনে কাটাবে? কে কাকে বলছে? এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাচ্ছে। যাকে ইলেকশনের কি বুঝছো? ফাইট হবেই। নাইট হবেই? কোন বচনের নাইট? অমিতাভ বচ্চনের? কত টাকার টিকিট? টাকা দিয়ে ভোট কিনবে? এবার তো একেবারেই চলবে না। কি কেনা চলবে না? ভোট গো ভোট। ও তাই বলো, ভোট? তা কতদিন আর চাকুরি আছে? শাশুড়ি প্রায় হয়ে এলো, তারপরেই শান্তি। পান্তি? পান্তির কাছে এখনো যাওটাও? আরে দূর, পান্তি নয়, বলছি শাশুড়ি মলেই শান্তি। ও শাশুড়ি? তা এবার পুজোয় কোথায় যাচ্ছ? হ্যাঁ এবার পুজোয় মেয়ে আসছে আমেরিকা থেকে। আমেরিকা থেকে কে আসছে? মেয়ে গো মেয়ে। মেয়েরা অনেক ভালো, ওই ছেলেদের চাইতে, বুঝেছো? হ্যাঁ ঠিক বলেছো, ছেলেরা অনেক ভালো মেয়েদের চাইতে। মেয়েদের বাপ মায়ের বড় টান বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক, ছেলেদের বাপ মায়ের প্রতি টান অনেক বেশি। আরে ছেলেগুলো বেশিরভাগই হয় একেবারে অপগণ্ড। এই যা বলেছো, লন্ডভন্ড। মেয়ে মানেই একটা লন্ডভন্ড। আমার ছেলে বউ নিয়ে আলাদা থাকে, বাপ মাকে দেখে না। আমার মাকে দেখবো কি করে? তিনি তো অনেক দিন হলো গত হয়েছেন। কে গত হয়েছেন? আমার মা গো মা। আমরা কি নিয়ে এতক্ষণ কথা কইছিলাম? জানি না, পুরোটা শুনিনি। এবার কানটা ঠিক করো। বদ্ধ কালা ভালো লাগে না, বুঝলে? বদ্ধ নালা পরিষ্কার করো, নইলে খুব মশা হবে। শশা কেউ খাবে না, সবাই মাছ খেতে যায়। হ্যাঁ, মাছ রোজ কিনতে গেলে বুঝলে কাঁচা খুলে যাবে। পাচা ফুলে যাবে কেন? অর্শ? আরে দূর, পাছা নয় পাছা নয়, কাঁচা কাঁচা। বলছি বাজারের দিকে তাকানো যায় না, ক্রমেই সবকিছুর দাম বাড়ছে। ক্রমেই কি বাড়ছে? আনাজপাতির দাম। ন্যাশপাতির দাম? জানি না, ন্যাশপাতি খাই না। মোমবাতি পাও না? বাড়িতে প্রচুর মোমবাতি রাখবে, যে রেটে লোডশেডিং হচ্ছে। সত্যি, যে রেটে ব্লাড শেডিং হচ্ছে, শেষ পর্যন্ত দেশের যে কি হাল হবে। আর দূর, ব্লাড শেডিং নয়, ব্লাড শেডিং নয়, লোড শেডিং। ও আর কথা বলে লাভ নেই, বুঝলে? কেউ কারোর কথা বুঝতে পারছি না। চলো যাওয়া যাক পুরনো আড্ডায়। বলো না কবে যাবে? আগামী শনিবার। আগামী রবিবার? হ্যাঁ, আগামী শনিবার সকাল 8টায়
নৈহাটিতে? আগামী রবিবার সকাল 7টায় নলহাটিতে দেখা হবে। হ্যাঁ ওই কথাই রইল, নৈহাটি। হ্যাঁ ওই কথাই রইল, নলহাটি। বদ্ধ কালা। তুমি কি আমায় শালা বলে? হ্যাঁ আমি তোমায় শালা বললাম? হ্যাঁ? ওই না তো, ও। শালা। ঘুটঘুটে অন্ধার ভুসুন্ডির মাঠ, কেওড়া তলার দ্বার ভুসুন্ডির মাঠ। একটা নতুন প্রোডাকশনের পাপেট আমরা করছি, তারই কাজ চলছে এখন ভূসঙ্গীর মাঠে। এবং তার ক্যারেক্টার আমরা তৈরি করছি, পুরোটাই থার্মোকলের উপরে করা, একটা 6 ইঞ্চি থার্মোকল, এবং সেটা প্রথমে ড্রয়িং করে নিই আমরা। ড্রয়িং করার পরে বা কী হবে সেই ক্যারেক্টার, আমি কি চাইছি ক্যারেক্টার, সেই ক্যারেক্টার হিসাবেই এগুলোকে আমরা কাটিং করি। এরপরে এটার উপরে রং হবে, তারপরে গ্লেজ হবে, ফিগার হবে, তারপরে পুরোপুরি একটা পাপেট, যে এই পাপেটটা তৈরি হবে। এর ফিগার থেকে ফিগারটা একটু বড় আমরা করছি এই কারণে, যাতে দর্শক অনেক সময় বলে যে অনেক যখন দর্শক হয় তখন দূর থেকে একটু ছোটো মনে হয়, তো সেই হিসাবে এবারে আমরা যে প্রোডাকশানগুলো করছি সেগুলো একটু বড় বড় ফিগার করতে চাইছি, যাতে আরও দূর থেকে লোকে যাতে পাপেট দেখতে পায়। আহা ভুসুন্ডির মাঠ, আহা ভুসুন্ডির মাঠ, কেওড়া তলার ধার ভুসুন্ডির মাঠ। তোলে ব্যাং, শুশুড়ি দেয় কাক, মিহিসুরে চিহিরা। শুশুড়ি দেয় কাক, মিহিসুরে চিহিরা। রিরি রিরি প্রাণ কাঁপে ভুসুন্ডির মাঠ। আহা ভুসুন্ডির মাঠ, আহা ভুসুন্ডির মাঠ, কেওড়া তলার ধার ভুসুন্ডির মাঠ। এরা সবাই আমার দলের সব শিল্পী। আমার স্ত্রী মমিতা সিনহা, বৌদি অবন্তিকা মাইতি এবং মহারাজ হালদারও খুব ভালো একজন শিল্পী, আর্টিস্ট, ড্রয়িং আর্টিস্ট, এবং তার সাথেও অনেক ছোটোবেলা থেকে আমার সাথে এই পাপেট নিয়েই কাজ করছে, আমার অনেক সহযোগিতা করে মহারাজ। তো আমরা সকলে একসাথেই এই দলটা আমাদের শুরু থেকেই আছে, দলে কাজ করছি। এটা আমাদের দ্বিতীয় প্রযোজনারই কাজ। এবং এছাড়াও আমি বিভিন্ন নাটকে আমি পাপেটের কাজ করি। যেমন আপনারা জানবেন এখন খুব বিখ্যাত একটা নাটক আছে পড়ে পাওয়া 16 আনা, যার নির্দেশক খরাজ মুখোপাধ্যায়। ওই নাটকে প্রথমে একটা শ্যাডো সিন আছে, যেটা স্যারের গানে ওই শ্যাডো ডিজাইনটা হয়, ওটা আমিই করি। এবং বহু এরকম অনেক নাটকে আমরা পাপেট, আমাদেরকে বলে যে পাপেটগুলো দেখেন যেগুলো, সেগুলো অনেক নাটকে আমরা করে দিই পাপেট, যে আমার এই ধরনের পাপেট, এই ধরনের ক্যারেক্টার লাগবে। এবং বিশেষ কিছু চলচ্চিত্রে আমরা কাজ করেছি, যেমন একটা বড় কাজ করেছিলাম থানা থেকে ফিরছি, তাই না? থানা থেকে ফিরছি বলে রাজেশ শর্মার সাথে আমরা একটা পাপেট, পুরোটাই পাপেটের উপরে কাজ হয়েছিল, আমরা কাজ করেছিলাম। এর আগেও আমরা দূরদর্শনেও আমাদের কাজ হয়েছিল, সেখানে পুতুল নাটকের ওপরে। এইভাবেই আমরা কাজ করছি, কাজ চালিয়ে যাচ্ছি। মা
পরিমাণ শাড়ি বুনেছি, 4 দিন পরে হাট বসবে, ততদিনে আরো বুনে নেব। ঠিক আছে। মা, আমি পিঠে খেতে কত ভালোবাসি, কিন্তু তুমি আমারে অনেকদিন পিঠে খাওয়াওনি। আজ আমি পিঠে খাবো। ঠিক আছে, তুই গোসল করে আয়, আমি পিঠে বানাচ্ছি। ঠিক আছে, আমি নদীতে যাচ্ছি। মা, পিঠে দাও। আনছি, এই নে। 1 2 3 4 5 6 7। দারুন! একটা খাবো, দুটো খাবো, 7 ব্যাটারি চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 ব্যাটারি চিবিয়ে খাবো। খালি নাচবি, খাবি না? এখানে খাবো না গো, সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো। হাটে গিয়ে খাবো। আজ তো হাট বসেনি। তাতে কি হয়েছে? হাটের পথ দিয়ে কত লোক যাতায়াত করে, তাদের দেখিয়ে খাবো। আচ্ছা বাবা, আচ্ছা। একটা খাবো, দুটো খাবো, 7 ব্যাটারি চিবিয়ে খাবো। 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 নমস্কার, আজ তোমাদেরকে একটা পুতুল নাটক দেখাবো। এটা হলো কথা বলা পুতুল। ও হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, তোমার নাম বলো। আমার লজ্জা করছে গো। লজ্জা কিসে? আরে তোমার নাম বলো। ওর নাম হলো টম। ও, ওর নাম টম। আচ্ছা টম, তুমি পড়ো? হ্যাঁ গো। আচ্ছা কি পড়ো? লুঙ্গি। দেখ, লুঙ্গির কথা বলিনি, পড়াশোনা করো এই জলের মতো। আচ্ছা জলের মতো। আচ্ছা টম, তুমি কবিতা জানো এই জলের মতো? আচ্ছা আচ্ছা, তাহলে একটা কবিতা বলে শোনাও তো। শোনাও? হ্যাঁ শোনাও। কত গছে তত পাখি ডালিং গছের মুখ, এই তোমার দাদুর আমার দাদুর একই ছিল বউ। দেখ, এটা কোনো কবিতা হলো? সত্যি? আচ্ছা টম, তুমি একে চন্দ্র জানো এই জলের মতো? আবার সেই জলের মতো। আচ্ছা বলো তো, একে চন্দ্র আস্কুল বন্ধ। একে চন্দ্র আস্কুল। আচ্ছা তুমি বানান জানো এই জলের মতো? আবার সেই জল। আচ্ছা বালতি বানান বলো তো। এই ভয় করে বল, উল্টো পাল্টা লাতি। অ্যাকচুয়ালি আমি কন্টেম্পোরারি পাপেক, আধুনিক। মূলত শুরু করি রক পাপেক থেকে। তারপরে মনে হয়েছে যে একটা পাপেটের মধ্যে থাকাটা ঠিক নয়, যেহেতু আমি এটার উপরে সব কিছু, তো আমি সব রকমের পাপেট নিয়েই কাজ করি। আমি রক নিয়ে কাজ করি, গ্লাভস নিয়ে কাজ করি। ক্যালকাটা পাপেট থিয়েটারে কর্ম অভিজ্ঞতায় ক্রমশ ঋদ্ধ হয়ে ওঠেন প্রবীর। শিল্প মাধ্যম হিসাবে এক নতুন আঙ্গিকের খোঁজে প্রবীর বেছে নেন হ্যান্ড শ্যাডোগ্রাফিকে। আন্তর্জালের মাধ্যমে ব্রিটিশ পুতুল নাট্যশিল্পী ড্রিউ কলবির কাছে প্রশিক্ষণ নিয়ে হস্তছায়া শিল্পের জগতে পথ চলা শুরু হয় প্রবীরের। হ্যান্ড শ্যাডো পাপেট অ্যাকচুয়ালি শ্যাডোর প্রতি আমার খুব একটা টান ছিল, যেটা আমি পরে বুঝতে পারি। তারপর ভাবলাম যে সবই তো ঠিক আছে, কিন্তু নতুনত্ব একটা দরকার। দর্শক নতুন জিনিসটা চাইছে, সেটা কীভাবে আনা যায়। তো সেইভাবে দেখতে দেখতে ভাবলাম যে হ্যান্ড শ্যাডো শিখবো। তো হ্যান্ড শ্যাডো পাপেট শিখতে শিখতে যখন আমি পারছি না, তখন হঠাৎ একদিন ফেসবুকে একজন ইন্টারন্যাশনাল ডিরেক্টর আছে, ড্রিউ কলভে ওনার নাম, লন্ডনে বাড়ি। ওনার সাথে আমার ফেসবুকে পরিচয়। তো ওনার কাজ আমি ফলো করতাম, এবং যখনই উনি ফেসবুকে ওই কাজ ওনার কাজ দিত, ওনার কাজকে আমি কপি করে আমি ওনাকে মেসেঞ্জারে সেন্ড করতাম। তো এইভাবে করতে হতে কোনো হয়তো একদিন আমার কাজ ওনার চোখে লাগে, তো আমার ওই কাজ উনি আবার আমাকে সেন্ড করে যে এটা এইভাবে করলে বেটার হয়। তো তখন আমি একটা সুযোগ পেলাম যে এটা আমার রাস্তা, এখান থেকে আমি শিখবো। তো আমি ওনাকে মেসেজ করি যে স্যার আমি শিখতে চাই। তা উনি তখন বললো ঠিক আছে, আমার নাম্বার দিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপে চলে এসো। হোয়াটসঅ্যাপে উনি তখন সপ্তাহে 2 দিন 3 দিন আমাদের একটা ক্লাস হতো,
এবং পুরোটাই ফ্রি, মানে একদম কোনো এর জন্য কোনো মূল্য নেয়নি, সময় দিয়েছে। এবং আমি পুরোটাই কিন্তু লন্ডন থেকে আর আমার বাড়ি পুরোটাই একটা অনলাইনে ওনার কাছে আমি প্রায় 2-3 বছর কন্টিনিউ আমি প্র্যাকটিস করি। উনি আমার ধরিয়ে দেয় যে এইভাবে কাজ করো, এইভাবে কাজ করো। একটা সময়ের পর উনি যখন আমার কাজ দেখে তখন উনি বলে যে এবার তুমি শিখে গেছো, এবার তুমি তোমার মতো করে করো। তো তারপর থেকে এবার আমার যে স্যার আছে ডক্টর শুভ জোয়ারদার, ওনার কাছে যাই আমি, আমার গুরু। ওনাকে আমি হেল্প চাই যে আপনি এমন একটা গল্প তৈরি করুন যেটার সাথে হ্যান্ডস্যাগোর মিল আসে। ওনার একটা লেখার জাদু, উনি তখন ওই হারমোনি লেখে, হারমোনির সাথে আমি হ্যান্ডস্যাগো যোগ করি। তো আজকের আমরা সারা ভারতবর্ষ এই কাজ করছি এবং স্পেশালি আমার কিন্তু পরিচিতি এখন হ্যান্ডস্যাগের ওপরে একটা বিশাল বড় জায়গা, আমার মনে হয় যে আমি একটা কিছু জায়গা তৈরি হয়েছে। পৃথিবী মানেই হলো জল, মাটি আর আকাশ। আর পৃথিবীতে থাকে ঠিক 3 ধরনের জীব। জলচর মানে মাছ, স্থলচর মানে মানুষ, আরে রঘু যে গদা যে কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি গো, বাজারে। হ্যাঁ, সাগরে যাচ্ছ কেন? চান করতে নাকি? হ্যাঁ, বাজারে যাচ্ছি, যাবে নাকি? না না, আমি সাগরে যাব না। যাও, তুমি চান করে এসো। বাজারে চান করব বলো কি? ও বাজারে বললে, আমি তো সাগরে শুনেছি। এই শিল্পটা যতটা শক্তিশালী, যতটা ক্ষমতাবান এবং গুণ, সেই হিসাবে কিন্তু আমরা শিল্পী পাই না, আর্টিস্ট হয় না। কারণ থিয়েটার আর পাপের দুটোই আলাদা। পাপের পুরোটাই ব্যাকস্টেজে হয়, আর মানুষের এখন শেখার যে জেনারেশন, মোবাইল ফোন এসে গেছে বা আরও অনেক কিছু, সেখানে বাচ্চাদেরকে এই পুতুল নাটক শেখার যে আগ্রহটা সেটা অনেক কমে গিয়েছে, অনেকটা। সেটা ওদেরকে বোঝালো এখন সেভাবে বুঝতে চায় না যে এই শিল্পটার মধ্যে কতটা আর্ট অ্যান্ড ক্রাফট আছে। আর দ্বিতীয়ত হিসাব মতো দেখবেন বেঙ্গলে কন্টেম্পোরারি পাপেট খুব কম, মানে কয়েকজন মানুষ যারা ধরে আছেন এই শিল্পটাকে নিয়ে আছে, এবং ট্র্যাডিশনাল দুটোই আলাদা কাজ আমাদের। কিন্তু আমরা লড়াই করছি, চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এই শিল্পটা যাতে আরও বড় হয়, আরও এগিয়ে নেওয়া যায়, তার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। পাশে পেয়ে যান সহধর্মিণী মৌমিতাকেও। শিল্পের প্রতি অনুরাগী সুদৃঢ় করেছে তাদের হৃদয়ের বন্ধনকে। 2017 সামথিং, এরম এপ্রিল মাস সামথিং হবে।
তো ক্যালকাটা পাপেট থিয়ারে আমি ওয়ার্কশপের জন্য যাই। তো সেখানে আমার বাবার একজন বন্ধু ছিলেন, তো সেই সূত্রে আমি গিয়েছিলাম ওখানে ওয়ার্কশপের জন্যে। তা সেই 5 দিনের ওয়ার্কশপ ছিল, তো ওয়ার্কশপ করলাম। করার পর স্যার আমাকে বললেন যে তোমার যদি ভালো লাগে তো তুমি আবার জয়েন করতে পারো আমাদের সাথে। তো সেইখান থেকে আস্তে আস্তে ক্লাস করতাম। করার পর এনার সঙ্গে আলাপ হলো। আলাপ হওয়ার পর যেরকম শো, ছোটোখাটো শো করতাম। তো ও পার্সোনালি পরে নিজের দল করলো, ও তখন থেকে আমরা এই প্রফেশনে যুক্ত হলাম। তো সেই দিন থেকে চলছে। এই পৃথিবীতে যার যেখানে স্থান সে সেখানেই থাকে, এটাই বিধান। দেখুন, মানুষ কিন্তু স্থলের জীব হলেও সে নৌকায় চড়ে নদীতে যায়। আবার গাড়িতে চড়ে বহু পথ কয়েক ঘন্টায় সহজে পৌঁছে যায়। এটা তার বুদ্ধি আর কৌশলের প্রকৃত পুরস্কার। কিন্তু আলো ছায়ার মতো মানুষদের মধ্যে সবাই তো আর ভালো হয় না। কিছু কালো মানুষও থাকে, তারাই পৃথিবীর বিপদ ডেকে আনে। আকাশে, বাতাসে, জলে, জঙ্গলে বিষ ছড়িয়ে দিচ্ছে তারা। আমাদের কাজ শুরু করতে হবে। পৃথিবীটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে হবে। মানুষের সাথে মানুষের লড়াই, জাতির সাথে জাতির। পশু পাখিদের শিকার করে জঙ্গল কেটে নিকেশ করে দেব। শুধু আমরাই থাকবো, আর বড় বড় ইমারত আর বিল্ডিং থাকবে শুধু। গোটা পৃথিবীটা আজ ধ্বংসের মুখে। এর জন্য দায়ী অল্প সংখ্যার কিছু মানুষ। তারা দুষ্টুমি করে একদল মানুষের সঙ্গে আর একদল মানুষের বিরোধ বাঁধিয়ে দেয়। সবাই একদিন একমত হয়ে যে যাত্রা শুরু করেছিল, সেই একতাই আজ নষ্ট। চলো একবার দেখে আসি জঙ্গলের বন্ধুরা ঠিক কেমন আছে। গুটি গুটি পায়ে কে যেন আসছে। আরে, এটা তো হলো খরগোশ বাবু। হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে হরিণ। আর যেখানে হরিণ সেখানে বাঘ তো থাকবেই। কি ব্যাপার, জঙ্গলটা যেন একদম এক মুহূর্তের জন্য কেমন নিঃশব্দ হয়ে গেল। মনে হলো কেউ যেন শিকার করছে।
এটাই হলো বনের নিয়ম, একে অপরকে শিকার করে খাওয়া। দূর থেকে কে যেন ডাকছে, একটা পাখি। কি হলো বন্ধু? বন্ধু, আমরা ভালো নেই, আমরা আস্তে আস্তে মারা যাচ্ছি। মানুষরা জঙ্গল কেটে শেষ করে দিচ্ছে, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারিদিকে শুধু মোবাইলের টাওয়ার, মানুষরা আমাদের দেখলে গুলি করে মারে, আমাদের খাওয়ার লোভে ফাঁদ পাতে, আমরা একসাথে উঠতে পারি না। আমাদের বাঁচাও বন্ধু, তা না হলে এই পৃথিবী শেষ হয়ে যাবে। আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদের। বন্ধু, তুমি চিন্তা করো না, সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তোমরা ভালো থেকো বন্ধু, তোমরা ভালো থেকো, ভালো থেকো। বেশ, বুঝলাম, জঙ্গলের পশু পাখিরা আর ভালো নেই। এবার একটু মরুভূমির দিকে যাই, দেখি মরুভূমির পরিবেশটা কেমন আছে। এবার একটু গ্রামের দিকে যাওয়া যাক। শুনেছি গ্রাম নাকি ভালো আছে। তোদের মরণ হয় না? সারাটা দিন শুধু খাবার নিয়ে ঝগড়া করিস, রাস্তায় যাওয়া যায় না, ঘরে শোয়া যায় না, তোদের গলার আওয়াজে আমি ঘুমোতেও পারি না। তোদের জন্য কি এবার গ্রামটাও ছাড়তে হবে নাকি? তোরা এবার একটু ঝগড়া করা বন্ধ কর। সবার বাড়িতে বাড়িতে গিয়ে হাড়ির কালি তো মেখে আসছিস, আর কত মাগবি? তোরা দয়া করে এবার ঝগড়াটা বন্ধ কর, বন্ধ কর বাপু, বন্ধ কর। দিনের শুরুতে গ্রামের গরুগুলো আসছে দেখুন, মাঠে ঘাস খেতে। গ্রামের পুকুরে কি সুন্দর হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে। মন্দিরে গান, মসজিদে আজান, গির্জায় প্রার্থনা। সবাই একা একা ভালো। সত্য শিব সুন্দরের আরতি দেখায়,
কিন্তু এরা যদি একে অন্যের প্রতিযোগী হয়, কোনো দুষ্ট মতলবে গোটা পরিবেশটাতে পচন ধরিয়ে দেয়, তাহলে? আর সামাজিক এই অসুখের ওষুধের নিদান দিতেই এই দুনিয়াতে মাঝে মাঝেই আবির্ভূত হন আশ্চর্য কিছু মানুষ, যাদের আমরা মহামানব বলি, যাকে আমরা সবাই বলি ছত্রপতি শিবাজি। কেউ বলে যারা শয়ে শয়ে মানুষ হত্যা করে তাদের দেয়া সম্মান আমি প্রত্যাখ্যান করি। আবার আমাদের সবার প্রিয় তিনি হলেন আমাদের নেতাজি। তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধু মহামানব নন, অপমানবও দিব্যি চারিদিকে আছে আমাদের মধ্যে। এই দেখুন দেখুন একজনকে, যিনি চুরুট খেয়ে চারিদিকে ছড়াচ্ছেন বিষের ধোঁয়া, কোনো ভ্রুক্ষেপ নেই। তবে শুধু বিনোদন নয়, আমরা কিছু সামাজিক বার্তাও দিতে চাইছি আপনাদের কাছে। ধরুন আপনার হাতের আঙুলটি প্রশিক্ষিত হয়ে নানা সময়ে নানাভাবে সংকেত পাঠায় আপনাদের কাছে। কখনো বা একই মুদ্রার সামনে পিছনে আলাদা আলাদা মানে। শুভেচ্ছা দেখানোটা হয়ে যায় কাঁচকলা খান, নৃত্যশিল্পীর আনন্দ মুদ্রা অভয়বাণী অবলীলায় হয়ে যায় প্রশংসার মুদ্রা। এই ছিল অত্যাচারী নিগ্রহের ঘুষি, পরক্ষণেই তা প্রতিরোধে প্রতিবাদের ইনকিলাবের জেহাদ। কিংবা ধরুন নির্দিষ্ট দিক নির্দেশের আঙুলটির সংকেত এক মুহূর্তে বদলে গিয়ে হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিহ্ন, ভালোবাসার প্রতীক। এই পৃথিবীর সার সত্য কি জানেন? এই পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, সাদা কালো মন্দ ভালো সবকিছু, সবাই স্বাধীন। কিন্তু আপনার একটি হাতের মতোই এক বিশ্বশক্তির নিয়ন্ত্রণাধীন। আমরা সবাই একসঙ্গে বাঁচি, একসঙ্গে নাচি, এইভাবেই যুগে যুগে পরস্পরের সঙ্গে জুড়ে আছি। প্রতিটি আঙুল নেচে ওঠে গানের সুরে সুরে। আঙুলগুলি দূরে চলে গেলেও তা হয়ে যায় কাছে। আসলে একটি হাত, হ্যাঁ একটি হাত। সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মনে রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই